হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা যারা প্রাণী পালন করি, আমরা সারা বছর ধরে তো প্রাণী পালন করি, কিন্তু এই যে শীতকাল, এই শীতকালে কিন্তু আমাদের যেমন একটু ঠান্ডা লাগে, আমাদের যেমন একটু কষ্ট হয়, কিন্তু প্রাণীদেরও কষ্ট হয়। প্রাণীদের বিভিন্ন ধরনের রোগ হয়, বিভিন্ন ধরনের সমস্যাও তৈরি হয়। কিন্তু এই সমস্যা থেকে কিভাবে আমরা প্রতিকার পাবো, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের এই আলোচনা। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে অবস্থিত ধান্য গঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ, প্রাণী চিকিৎসা ও প্রাণী পালন বিজ্ঞানের ডক্টর অর্কব প্রভ সি। অর্কব প্রভ, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার, এবং যে সমস্ত শ্রোতা বন্ধু এই অনুষ্ঠানটি শুনছেন তাদের প্রত্যেককে জানাই প্রণাম। তো যে কথা বলছিলাম যে শীতকালে আমাদের যে প্রাণীগুলো থাকে, ঠিক এই শীতকালে কি কি ধরনের প্রাণীদের সমস্যাটা হয়? দেখুন, শীতকালটা কিন্তু প্রাণী পালনের জন্য আদর্শ সময়। মানে এই পশ্চিমবঙ্গের যে সমতল ভূমি অঞ্চল, এই শীতকালীন আবহাওয়া প্রাণী পালনের জন্য আদর্শ। কিন্তু এই সময় বাতাসে আর্দ্রতা এবং তাপমাত্রা কম থাকে, তো যে কারণে প্রাণীদের জন্য খুব আরামদায়ক পরিবেশ। কিন্তু নির্দিষ্ট কিছু সমস্যা দেখা যায়, তো আমরা যদি বিশেষ কিছু ব্যবস্থা নিই তাহলে সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। আপনি যেরকম বললেন যে মূল কি কি সমস্যা, আমি যদি এরকম ভাবে ব্যাপারটাকে ভাগ করি, যেটা প্রথম হয় সেটা হচ্ছে কৃমিজনিত সমস্যা। আচ্ছা, যেমন কেন হয় ব্যাপারটা একটু ডিটেলে বললে বুঝতে সুবিধা হবে আমাদের শ্রোতা বন্ধুদের। সেটা হচ্ছে এই সময় গরু, ছাগল, যে সমস্ত গবাদি প্রাণী তারা তো ঘাস খায়, মূলত তাদের পেটটা এবং পুষ্টিটা আসে শরীরে ঘাসের মাধ্যমে। বর্ষার ঠিক পরেই ওই কৃমিরা ডিম পেড়ে রাখে ঘাসে। সেই ঘাসটাকে যদি পর্যাপ্তভাবে পরিষ্কার না করা হয়, সরাসরি যখন গবাদি প্রাণী খায় তখন সেই ডিমগুলো অনেক সময় কৃমি প্রাণীর শরীরে চলে যায়। তাহলে এটাকে আটকানোর জন্য, যার ফলে এবং কি কি সমস্যা হয়, যখন পেটের মধ্যে কৃমি থাকে তখন তার পুষ্টিটা কৃমিতে খেয়ে নেয়, যার ফলে কিন্তু মানে প্রপার পুষ্টিটা, যেটা পুষ্টি প্রাণীর শরীরে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু প্রাণীর শরীরে যাচ্ছে না, চলে যাচ্ছে কৃমির শরীরে। ফলত কি হয়, প্রাণী একদম ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। অনেক সময় রক্তশূন্যতা দেখা যায়, কারণ পুষ্টির অভাবে ভুগছে প্রাণীটা। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে প্রাণীটা সুস্থ, স্বাভাবিক, কিন্তু যেহেতু তার পেটের মধ্যে কৃমি আছে, সে পুষ্টিটাকে গ্রহণ করে নিচ্ছে, সেই কারণে প্রাণীটার শরীরে পুষ্টি যাচ্ছে না, রক্তশূন্যতা দেখা যায়, প্রাণী ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, অনেক সময় মারাও যায়। বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে মৃত্যু হারটার ক্ষেত্রে অনেক বেশি হয়। তো সমাধান কি করা যেতে পারে? কৃমিনাশক ওষুধ খাওয়ানো। নিয়ম হচ্ছে প্রথম 1 মাস বাচ্চা হবার পর থেকে, গরু, ছাগল, বাছুর, ভেড়া যাই হোক, বাচ্চা হবার পর থেকে প্রথম 14 দিনের পর্যন্ত মায়ের দুধ তাকে পর্যাপ্ত দিতে হবে। 14 দিনের পরে তাকে প্রথম কৃমিনাশক ওষুধ দেওয়া, এবং প্রতি মাসে 1 বার করে, যতদিন না তার বয়স, বাচ্চাটার বয়স 6 মাস হচ্ছে, তারপর থেকে যত দিন সে বাঁচবে 2.5 থেকে 3 মাস পর পর। এটা হচ্ছে কৃমিনাশক ওষুধের খাওয়ানোর সূচি। যারাই মেনটেন করতে পারছেন না, এইভাবে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হচ্ছে না, তাদেরকে কিন্তু শীতের শুরুর আগেই কৃমিনাশক ওষুধটা খাইয়ে নেওয়া দরকার, উচিত, এবং তাহলে এই সমস্যাগুলো দেখা যায় না। বর্ষাকালে মূলত চ্যাপ্টা কৃমির প্রাদুর্ভাব দেখা যায়, শীতকালে কিন্তু সব ধরনের কৃমি ইনফেকশনই হয়। তাই আমি বলবো একদম ডিসেম্বরের শেষ বা জানুয়ারি শুরু, এই সময়টা যদি একটু ডিওয়ার্মিং করিয়ে নেওয়া যায়, ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিনাশক ওষুধটাকে খাওয়ানো যায়, তাহলে কিন্তু এই কৃমির প্রবলেমটা আমরা এড়াতে পারি। কৃমির যে ওষুধটা খাওয়াবো, তো তার জন্য তো আমাকে কি প্রাণী দপ্তরে যেতে হবে, না বাড়িতে কোনো ডাক্তারকে ডেকে নিয়ে এসে খাওয়ানো যেতে পারে? না, এবার ব্যাপার আছে, কৃমিনাশক ওষুধ 2 রকমের হয়। একটা হচ্ছে গর্ভ নিরোধক, একটা গর্ভ নিরোধক নয়, অর্থাৎ একটা প্রেগনেন্সি সেফ, একটা প্রেগনেন্সি সেফ নয়। এইটা আমাকে জানতে হবে যে আমার যে অ্যানিম্যালটা, যে প্রাণীটা আছে, তার পেটে কি বাচ্চা আছে। যদি বাচ্চা থাকে তাহলে
এটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে করতে হবে, কারণ ওদের ডোজ ক্যালকুলেশন হয়, অর্থাৎ ওর যেটা পর্যাপ্ত ডোজ সেটা ওর বডি ওয়েট এবং হেলথ কন্ডিশনের উপর ডিপেন্ড করে, যে অ্যানিমালটা বাচ্চা না তার কতটা মিল্ক প্রোডাকশন হচ্ছে, তার বয়স কতদিন হলো, তার হেলথ কন্ডিশনকে, এইসব বিভিন্ন প্যারামিটারের উপর ডিপেন্ড করে ডোজ ক্যালকুলেশনটা করা হয়। তো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে অবশ্যই খাওয়াবেন, কিন্তু মাথায় রাখতে হবে আমাকে খাওয়াতে হবে, এই চেতনাটা যেন প্রতিটা প্রাণীপালকের থাকে। তাহলে দেখবেন 50% যে ড্যামেজ হয় আমাদের প্রাণীপালন সেক্টরে, উৎপাদন কমে যায়, যেটা কিন্তু মূল একটা কারণ হচ্ছে কৃমি। তো সেই জায়গাটা আমরা কভার আপ করতে পারবো। এছাড়াও দেখা যায় যে প্রাণীদের মানে এই সময় শীতকালে একটু পাতলা পায়খানা হয়, ঠিক তার একটা পরোক্ষ কারণ হচ্ছে এই কৃমি। হ্যাঁ, এই যে পাতলা পায়খানা হচ্ছে, বদহজম হচ্ছে, প্রাণী দুর্বল হয়ে পড়ছে, তার একটা পরোক্ষ কারণ এবং প্রত্যক্ষ কারণ দুটোই হচ্ছে কৃমি। তার মানে কৃমিটাই হচ্ছে আসল, একেবারে মানে যে কোনো রোগের মূল জায়গাটাই হচ্ছে কৃমি প্রাণী পালনের ক্ষেত্রে। তার কারণ পুষ্টিটা তো প্রাণীর শরীরে যাচ্ছে না, পুষ্টিটা তো কৃমি গ্রহণ করে নিচ্ছে, যে কারণে। এবং একটার সঙ্গে একটা রোগ কেন যুক্ত, কারণ যখনই একটা শরীরে রোগ ঢুকলো, যে কোনো টাইপের, সে ব্যাকটেরিয়াল ইনফেকশন হোক, ফাঙ্গাল ইনফেকশন হোক, ভাইরাল ইনফেকশন হোক, যে কোনো যখন একটা সংক্রমণ শরীরে ঢোকে, তখন শরীরের প্রতিরোধ ক্ষমতা অলরেডি অনেকটা কমে যায়। খুব স্বাভাবিকভাবেই তখন অন্যান্য সংক্রমণগুলো শরীরে ঢোকার সম্ভাবনা অনেক বেড়ে যায়, যার মূল সূত্রপাত হয়েছিল কৃমি থেকে। তো সেটাকে যদি আমরা কৃমিনাশক করতে পারি, তাহলে অনেকটা প্রতিরোধ ক্ষমতাটা ঠিকঠাক থাকবে আর অনেক রোগের হাত থেকেও আমরা বাঁচতে পারবো। একেবারে। আর চর্মরোগের তো একটা প্রাদুর্ভাবও দেখা যায় এই সময়। ঠিক এই সময়কার আবহাওয়া হচ্ছে আর্দ্রতা কিন্তু অনেক এবং তাপমাত্রা কম থাকে, যার ফলে এই ওয়েদারটা প্রত্যেকে, মানুষেরও দেখবেন যে শীতকালে চর্মরোগের আমাদের শরীর শুষ্ক থাকে, তো এই জন্য চামড়া রোগটা অনেক বেশি হয়। তো সেটাকে এড়ানোর জন্য কি করতে হবে, আমার গোয়াল ঘর প্রাণীদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। চর্মরোগের মূল জায়গাটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। এইটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু চর্মরোগ অনেকাংশে কমে যাবে। এবং যেটা একটু আগে আপনাকে বলছিলাম যে কৃমির ওষুধ দু রকমের হয়, একটা আন্তঃপরজীবী, একটা বাহ্যিক পরজীবী। চর্মরোগের যে সমস্ত মূল কারণ, সেটা যেরকম আন্তঃপরজীবী তার ভিতরের প্রতিরোধ ক্ষমতাটাকে কমিয়ে দেয়, বিভিন্ন বাহ্য পরজীবী থাকে যেগুলো হচ্ছে উকুন, এটুলি, মশার উৎপাত। এরা কি করে, এরা হচ্ছে বাহ্য পরজীবী, অর্থাৎ মানে বাহ্যিকভাবে প্রাণীর শরীরে থাকে, যারা চর্মরোগের প্রত্যক্ষ কারণ। তো সেইগুলোকে যদি কমন হয়, আমি একটোপ্যারাসাইট এবং এন্ডোপ্যারাসাইট যদি সঠিক সময় খাওয়া হয়, তাহলে কিন্তু এই সমস্যাগুলোর হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। এগুলো যাতে না হয় তার জন্য কি কিছু ব্যবস্থা করা যেতে পারে? হ্যাঁ, ওই যে গোয়াল ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে সকাল বিকাল। আর কোনো মেডিসিন মানে গোয়াল ঘরে ছড়ানো বা ওটাকে যে কোনো, আমার মূল লক্ষ্যটা হচ্ছে জার্ম মুক্ত করা। মূল লক্ষ্যটা হচ্ছে, এবার কি যদি সংক্রমণ ঢুকে গেল, যে আমার এখানে এটুলি বা উকুনের সংক্রমণ ঢুকেছে, তখন চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্দিষ্ট মাত্রায়, ওষুধের নির্দিষ্ট মাত্রা আছে, এই মাত্রা যদি হেরফের করে তখন কিন্তু প্রাণীর শরীরে বিষক্রিয়া হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবস্থাটা গ্রহণ করতে হয়। কিন্তু সেফটি পারপাস, অর্থাৎ প্রোফাইল্যাক্সিস ট্রিটমেন্ট যদি আমরা করি, অর্থাৎ রোগ হওয়ার আগে থেকেই যদি আমি কিছু বেসিক মেজারমেন্ট করে রাখি, আমি যদি ব্যবস্থা নিয়ে রাখি, তখন কিন্তু এগুলো কমে যাবে। নিম পাতা ঘরের মধ্যে রাখা, এগুলো থাকলে সংক্রমণের সম্ভাবনাটা অনেক কমে যায়, চর্মরোগের প্রাদুর্ভাবটা। এছাড়া ধরুন আমাদেরও তো একটা ঠান্ডার সময় ঠান্ডা লাগে, জ্বর হয়, সর্দি কাশি, এ সব কিছু হতো, প্রাণীদেরও কি হয় এরকম? নিশ্চয়, একদমই ঠিক কথা বলেছেন। যে তাহলে আমাকে কি করতে হবে, ঠান্ডা প্রতিরোধের জন্য গোয়াল ঘরের চারিদিকে পর্দার ব্যবস্থা করতে হবে, চট বা বস্তা। আমাকে কি করতে হবে, প্রতিদিন সকালবেলা ওই পর্দাটাকে গুটিয়ে তুলে দেওয়া এবং রাত হলে সেই পর্দাগুলোকে নামিয়ে দেওয়া, যাতে এই যে ঠান্ডার যে ভোরের যে ঠান্ডার টেম্পারেচার অনেক কম থাকে, তখনই কিন্তু শরীরের যে অনাক্রমতাটা কম থাকে, প্রতিরোধ ক্ষমতা। তো গোয়াল ঘরের চারিদিকে পর্দার ব্যবস্থা করা, দিনের বেলা আমি পর্দা তুলে দিলাম, রাতের বেলা পর্দা নামিয়ে দিলাম। প্রাণীর গায়ে, কারণ আর কিছুদিন পরেই কিন্তু শীতের প্রকোপটা বাড়বে, তো প্রাণীর গায়ে বস্তা চাপিয়ে দেওয়া, গরু ছাগল যাই হোক, তার গায়ে যদি বস্তা চাপিয়ে দেওয়া হয়, তাহলে তার শরীরটা গরম থাকে, ঠান্ডাটা গায়ে লাগে না অতটা, নিউমোনিয়ার সম্ভাবনাটা কমে যায়। শীতকালে প্রতিদিন সকালবেলা, ওটা 6টা থেকে বেলা 10টা পর্যন্ত যদি গবাদি পশুটাকে রোদে রাখা যায়, এটা কিন্তু খুব ভালো কাজ করে। প্রতিদিন রোদে পশুটাকে ব্যবহার, মানে রোদে রাখি, কিছুক্ষণ রোদের এক্সপোজার দেওয়া থাকে, বাইরে রেখে দেওয়া, ঠিক একেবারেই তাই। এবং কি সন্ধ্যার পর পশুকে বাইরে রাখা যাবে না। অনেকের অভ্যাস থাকে, আমি দেখেছি যে সন্ধে হয়ে গেছে, প্রাণীটাকে তার গোয়ালে ঢোকাচ্ছেন না, এটা কিন্তু খুব বাজে অভ্যাস। এই অভ্যাস একেবারে বর্জন করতে হবে। সন্ধ্যা হওয়ার আগে বিকেল রোদ থাকতেই আমি প্রাণীটাকে গোয়ালের মধ্যে ঢুকিয়ে নেব। আর তার থেকেও বড়, যে কোনো রোগ লক্ষণ যখনই শুরু হচ্ছে, তখনই চিকিৎসকের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট শুরু করে দেয়। যত তাড়াতাড়ি করবেন, তত রোগ থেকে মুক্তির সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ।
এটাই। এছাড়া সংক্রামক রোগের কি কি ধরনের টিকা দেওয়া যেতে পারে এই সময়? হ্যাঁ, আর একটা যেটা, যেমন বিভিন্ন টিকাকরণ আছে আমাদের প্রাণীদের ক্ষেত্রে, যেগুলো গভর্নমেন্ট সাবসিডি আছে। তো সেই ধরনের টিকাগুলো, যেমন এফএমডি গরুর ক্ষেত্রে খুব মারাত্মক রোগ, বিশেষত আমি বলবো ছাগলের ক্ষেত্রে পিপিআর। আমি আর এই মুর্শিদাবাদে বিগত কয়েক বছর কাজ করার ফলে তো আমি যেটা দেখছি যে এত পিপিআরে প্রচুর ছাগল মারা যায় এখানে, প্রত্যেক বছর মারা যায়। কিন্তু সামান্য যদি একটু মেজারমেন্ট মানে একটু ব্যবস্থা নেওয়া যেত তাহলে কিন্তু এই মারা যেত না। তো টিকাকরণটা করতে হবে। আমি মূলত ছাগল ভেড়া যারা পালন করছেন তাদের উদ্দেশ্যে বলবো এই সময় পিপিআর এর টিকাটা করিয়ে নেন। কিন্তু রোগের প্রাদুর্ভাব শুরু হয়ে গেলে তখন কিন্তু আর টিকাকরণে কাজ হবে না। করতে হবে যখন প্রাণীটা সুস্থ স্বাভাবিক আছে তখন প্রাণীটাকে সঠিক টিকাকরণ করিয়ে নেওয়া, মানে আগাম সতর্কতা আমাকে গ্রহণ করতে হবে। তো এই সমস্ত ব্যবস্থা যদি গ্রহণ করা যায় তাহলে শীতকালে প্রাণী পালনে খুব যে সমস্যা হবে বলে আমার মনে হয় না। এছাড়া ধরুন শীতকালে যেসব প্রাণী পালক ঘাস চাষ করেন খাওয়ানোর জন্য, তো এই সময় তো ঘাসের বৃদ্ধিটাও কম, একেবারে মানে হয়ই না বলতে গেলে। তখন সেক্ষেত্রে তারা কি করবে, কি খাওয়াবে, কিভাবে তাদেরকে যত্ন নেবে খাওয়ার ব্যাপারে? হ্যাঁ, ঘাসের বৃদ্ধি তো কম হয়, এটা একটা কারণ। আপনি বলছিলেন যে কেন অনাক্রম্যতাটা কমে যায়, তার কারণ প্রাণীর শরীরে যে ভিটামিন মিনারেলস আছে তার মূল সোর্স, তার মূল জায়গাটা হচ্ছে সবুজ ঘাস। এবার সবুজ ঘাসের উৎপাদন শীতকালে কমে যায়, আমরা প্রত্যেকেই কম বেশি জানি। তাহলে কি হচ্ছে, তাহলে সে পর্যাপ্ত ঘাস পাচ্ছে না। ঘাস না পাওয়ার জন্য তার শরীরে খনিজ লবণ এবং ভিটামিন পর্যাপ্ত মাত্রায় যাচ্ছে না যাওয়ার জন্য তার প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা কমে যায়। তাহলে আমাকে অল্টারনেটিভ ব্যবস্থা অর্থাৎ বিকল্প ব্যবস্থা কি নিতে হবে? ভিটামিন মিনারেল পর্যাপ্ত পরিমাণে তাকে খাওয়ানো, নির্দিষ্ট মাত্রায় তার শরীরের স্বাভাবিক অবস্থা বুঝে, তার হেলথ কন্ডিশন বুঝে তাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং খনিজ লবণ পাউডার তাকে খাওয়া। আর যেহেতু আমি জানি যে শীতকালে আমার ঘাসের প্রোডাকশন কম হবে, ঘাসের উৎপাদন কম হবে, আগে থেকে আমাকে ব্যবস্থা নিতে হয়। কি করা যেতে পারে? একটা যেরকম হচ্ছে হে এবং সাইলেজ তৈরি করে রাখা, আমাদের যেরকম আচার তৈরি করে রাখা, যে আমের সিজনে আমরা বাড়ির জন্য আচার তৈরি করি, কিন্তু ধরুন শীতকালে আমার আচার খাবার মন, তখন তো আমরা আম পাবো না। আমরা কি করে রাখি, যখন আমের উৎপাদন পর্যাপ্ত মাত্রায় ছিল তখন আমি আচার বানিয়ে রেখে দিয়েছিলাম। প্রাণী পালনের ঠিক একই নিয়ম, যে সবুজ ঘাসের যখন পর্যাপ্ত উৎপাদন হয়েছিল তখন আমাকে কিছুটা ঘাসকে রোদে শুকিয়ে নিয়ে হে করে রাখা। হে মানে কি, সবুজ ঘাসকে রোদে শুকিয়ে নেওয়া হলো, তার মধ্যে জলীয় ভাবটা কমে গেল, যার ফলে সেখানে অন্যান্য ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স কমে গেল। সেটাকে শীতকালের জন্য আমি স্টোর করে রাখলাম। আর একটা হচ্ছে সাইলেজ তৈরি। সাইলেজ একটি বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়, সেটা ফার্মেন্টেড প্রোডাক্ট। অর্থাৎ ধরে নিন মানুষের ক্ষেত্রে যখন আচার তৈরি করা হয় সেরকম সাইলেজ তৈরি করা হয়। সবুজ ঘাসকে সাইলেজ তৈরি করে আমি স্টক করে রাখলাম শীতকালের জন্য। তো এই ব্যবস্থাগুলো কিন্তু আগে করতে হতো, এখন আর করার সময় নেই। এখন যাদের ঘাসের উৎপাদন হচ্ছে না, যে সমস্ত প্রাণীপালক ঘাস পাচ্ছেন না, তাদেরকে বিকল্প ব্যবস্থা এসে ভিটামিন এবং খনিজ লবণ খাওয়াতে হবে। তাহলে কি তার শরীরের প্রতিরোধ ক্ষমতাটা ঠিকঠাক থাকবে, উৎপাদনও সঠিক হবে, তার শরীরটাও অনেক রোগমুক্ত থাকবে এবং সুস্থ সবল থাকবে। আরও একটা বিষয় দেখা যায় যে যদি কোনো প্রাণীর শারীরিক দিক থেকে একটু দুর্বল, তাকে একটু যদি সবল তৎক্ষণাৎ যদি একটা মানে কিছু করা যায়। একটা ভালো অভ্যাস আছে, সেটা হচ্ছে শরবত খাওয়ানোর অভ্যাস। আমি দেখি যারা সচেতন প্রাণী পালক তারা এই অভ্যাসটা নিজেদের মধ্যে তৈরি করেছেন এবং তার সুফলও পাচ্ছেন। এটা আমার নিজের কর্মজীবনে দেখা। সেটা হচ্ছে শরবত খাওয়ানোর অভ্যাস। শরবত খাওয়ানো বলতে দুপুরবেলা গুড় আর নুনের জলের শরবত, খুব কম খরচ, এটাতে খরচ বেশি হবে এরকম না। এই অভ্যাসটা যদি করা যেতে পারে তাহলে কি গুড়টার মধ্যে যেটা থাকে এনার্জি থাকে, যার মধ্যে শক্তিটা প্রাণীরা পেয়ে যাচ্ছে, আর লবণ যেটা থাকে বিভিন্ন খনিজ লবণ থাকে, সেইটাকে মিশিয়ে যদি আমি শরবত করে খাওয়াতে পারি তাহলে তার খেতেও ভালো লাগে। যে অনেক সময় প্রাণী খেতে চাইছে না, কারণ আমাদের হয় কি, যখন ওয়েদার চেঞ্জ হয়, সিজন চেঞ্জ হয়, তখনই কিন্তু রোগগুলো ঢোকে। যখন শীত পড়ে গেছে তখন কিন্তু দেখবেন রোগের প্রাদুর্ভাব এতটা বেশি থাকে না। গ্রীষ্ম থেকে শীত আসছে, বেশি শীত যখন পড়ে যায় তখন কিন্তু এত সমস্যা থাকে না। সমস্যা হয় ওয়েদার চেঞ্জের সময়গুলোতে, শীত থেকে বর্ষাকাল, বর্ষাকাল থেকে গ্রীষ্মকাল, এই যে ট্রানজিশনাল ফেজগুলো, এই সময়গুলোতে হচ্ছে প্রাণীদের সমস্যাগুলো হয়। তো এই সময় যদি শরবত খাওয়ানোর অভ্যাস তৈরি করা যায় তাহলে গরুর ক্ষেত্রে বিশেষত বলবো যে প্রোডাকশনটা ঠিকঠাক থাকে এবং প্রাণী অনেক চনমনে থাকে, সতেজ থাকে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও আপ টু দি মার্ক থাকে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা শীতকালে প্রাণীদের কিভাবে আমরা যত্ন পরিচর্যা করব সেই বিষয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। তবে একটা বিষয় আপনাদের প্রত্যেকেই যারা প্রাণী পালন করছেন একটা জিনিস মাথায় রাখতে হবে, যে শীতকালে কিন্তু বিভিন্ন ধরনের রোগের কিন্তু প্রাদুর্ভাব হয়। সেখান থেকে আমাদেরকে রক্ষা পেতে গেলে শীতের আগেই কিন্তু আমাকে
একজন ডাক্তারের পরামর্শ নিয়ে কি করা উচিত সেই সব বিষয়গুলো জেনে নেওয়া, আর সেই বিষয়গুলোকে যদি ঠিকঠাকভাবে আমরা পালন করতে পারি তাহলে কিন্তু গোটা শীতকাল জুড়ে আমাদের যে প্রাণী যারা রয়েছে তাদেরকে আমরা সুস্থ সবল রাখবো এবং তাদের কাছ থেকে আমরা যে জিনিস আশা করি, যে দুধ আশা করি, সেটাও কিন্তু আমরা পাবো। আর এই বিষয় নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে অবস্থিত ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ, প্রাণী চিকিৎসা ও প্রাণী পালন বিজ্ঞানের ডক্টর অর্কপ্রভ সিকে। অর্কপ্রভ, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ, নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে শুনুন লোকগীতি, শিল্পী কার্তিক দাস বাউল। ও পারে লাল শিমুল ফুল অন্তরে জলে আগুন, ও পারে লাল শিমুল ফুল অন্তরে জলে আগুন, মোর বন্ধুরে কইও কইও আমার জৈবন চইলা যায়, মোর বন্ধুরে কইও কইও আমার জৈবন চইলা যায়। ধিকি ধিকি জলে বুকের মাঝে, পলাশ বনের ভমরা শাখা গুন 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 গান গাহিয়া, পলাশ বনের ভমরা শাখা গুন 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 গান গাহিয়া, চুপি চুপি বন্ধুরে মোর কইও কইও আমার জৈবন চইলা যায়, মোর বন্ধুরে কইও কইও আমার জৈবন চইলা যায়। মনের মানুষ আজও পাইলাম না, পথ চাইয়া পথে বন্ধুর দেখা হলো না, মন দিয়া ও মনের মানুষ আজও পাইলাম না, পথ চাইয়া পথে বন্ধুর দেখা হলো না। ও বন্ধুরে মিঠুর দ্বার দিয়া বধু, আজি তোমার প্রেমের মধু ফুল ফুলে রাখিলা যতনে, আমি ভ্রমরে হইয়া বনে বনে খুঁজে ফিরি সঙ্গপনে, ভ্রমর হইয়া বনে বনে খুঁজে ফিরি সঙ্গপনে, দেখা পেলে মনটি দিয়া লইও কইও আমার জৈবন চইলা যায়, মোর বন্ধুরে কইও কইও আমার জৈবন চইলা যায়। ও পারে লাল শিমুল ফুল অন্তরে জলে আগুন, ও পারে লাল শিমুল ফুল অন্তরে জলে আগুন, মোর বন্ধুরে কইও কইও আমার জৈবন চইলা যায়, মোর বন্ধুরে কইও কইও আমার জৈবন চইলা যায়, কইও আমার জৈবন চইলা যায়, কইও আমার জৈবন চইলা যায়। এতক্ষণ শুনলেন শিল্পী কার্তিক দাস বাউলের কণ্ঠে লোকগীতি।
এরপর শুনবো স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হয়েছি খড়গ্রাম ব্লকের নগর গ্রামে। আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি একজন মৎস্য চাষিকে, মৎস্য কৃষক ভাইকে, মাছ চাষ করেন যিনি। তার মাছ চাষের অভিজ্ঞতার কথা শুনবো। আসুন তার আগে আমরা একটু পরিচয় করে নিই। কী নাম আপনার? ইন্দ্রজিৎ হালদার। ইন্দ্রজিৎ হালদার। বয়স কত? বয়স 30। 30 বছর। তোমার জলা কতটা আছে? জলা আপনার সব রকমই আছে। সব রকম বলতে? কোনোটা ছোট, কোনোটা বড়। মানে পুকুর? পুকুর, ছোট পুকুর, বড় পুকুর, মানে এক একটা পুকুর কত করে মোটামুটি? 4 বিঘে। 4 বিঘে। টোটাল কত আছে? টোটাল আপনার 40 বিঘে। 40 বিঘে। তো এটা কি সবটাই কি নিজের নাকি? না, নিজের না। নিজের। তাহলে এটা কি লিজে? লিজে নেওয়া। তো লিজে কিভাবে পয়সা দাও? পয়সা ওদেরকে বছর সার পয়সা দিতে হয় আমাদেরকে। বছরে? বছর। তাও মোটামুটি কিরকম এক একটা পুকুরে দিতে হয়? এক একটা পুকুরে আপনার কোনোটা 30,000, কোনোটা 40,000। মানে এটা পুকুর অনুযায়ী নাকি? পুকুর অনুযায়ী। পুকুর অনুযায়ী। তো পুকুরে কি সারা বছর জল থাকে? কোনো পুকুরে থাকে, কোনো পুকুরে থাকে না। তো এই সময় কি পুকুরটা কি সংস্কার কিছু করো? পুকুরটা সংস্কার করো। মানে জল শুকিয়ে গেলে সে পাকটা কি তুলে ফেলো না কি? কিভাবে সংস্কার করো? ওটাকে মহুয়া খোল দিয়ে পুনরায় আবার করি। না, জলটা যখন শুকিয়ে যায় তখন কি করো? পুকুরটা ফেটে ফেটে চৌচির হয়ে গেল। তারপরে আপনার পুনরায় জল ভরলাম। তো করো না, ওটাকে আর তুলে ফেলে দাও না পাকটাকে? না। আচ্ছা। ওটা জল ভরার পর আপনার ওতে আপনার মহুয়া খোল দিয়ে আবার জল ভরলে ওটা কি ডিপ থেকে জল ভরলে? হ্যাঁ, ডিপ থেকে জল ভরে ওটাকে মহুয়া খোল দিয়ে 15 দিন পর অল্প কিছু মাছ ওর মধ্যে ছেড়ে দিয়ে ওকে জাল টেনে দেখতে হয়। জাল টেনে দেখার পর দেখা যাচ্ছে যে মাছটা টিকে গেছে, তখন ওতে আমরা পুনরায় মাছ দিই। মাছ ছাড়ো। তো মোটামুটি কত বছর ধরে এরকম মাছ চাষ করে আসছো? আমি ইদানিং বছর 3 থেকে করছি। এর আগে আমার বাবা করতো। মানে এখনো আমার বাবাই করে। মানে এখনো সঙ্গেই রয়েছে, বাবার সঙ্গেই তুমি মাছ চাষটা করো, তাই তো? একসঙ্গেই করো? একসঙ্গে করো। তো মোটামুটি তোমার বাবা তো অনেক দিন ধরেই করে আসছে নাকি? বাবা প্রায় 60 বছর বয়স। আপনার বাবা প্রায় 20 বছর বয়স থেকে করছে। 20 বছর, মানে বাবার বেশ অভিজ্ঞতা আছে। আচ্ছা, তুমি যে মাছ চাষে আসলে তো তার জন্য কি কোনো প্রশিক্ষণ নিয়েছো? না, প্রশিক্ষণ নেওনি, মানে বাবার সঙ্গে যা শিখেছি বাবার কাছ থেকেই শিখেছো। তো কি মাছ চাষ করো? আপনার রুই, কাতলা। না, এগুলো তো মানে ডিম পোনা করো না ধানি পোনা করো? ডিম পোনাটাকে ডিম পোনাও করি। হ্যাঁ, তারপর আপনার ওকে আস্তে আস্তে বড় করে তখন নিজের পুকুরে ঘানি পোনা করি, নিজের পুকুরে দিই। আপনার আদার্স অন্যজনকে বিক্রি করা হয় আমাদের। ওইগুলো বিক্রি করো? চারাও বিক্রি করো। ওই চারাটা আবার অন্য পুকুরেও বড় করো? অন্য পুকুরেও বড় করো। তো ওই যে ডিম পোনা কি কিনে আনো না কোনো হ্যাচারি থেকে? হ্যাচারি থেকে কিনে আনি। হ্যাচারি থেকে কিনে আনো? আমরা নিয়ে আসি আপনার জীবন্তী থেকে নিয়ে আসো। নিয়ে এসে তোমরা টাকা ধানি পোনা করো, পুকুরে ফেলে ধানি পোনা করি, দিয়ে তারপরে কিছু বিক্রি করো, কিছু আবার বিক্রি করি, কিছু নিজের পুকুরে ফেলো। তো মোটামুটি কোন সময়ে ফেলো? আপনার ডিম দেওয়াটা হয়েছে চৈত্র মাসের শেষের দিকে। তারপরে নিয়ে এসে চৈত্র মাসের শেষের দিকে এনে পুকুরে দেওয়ার পর ওকে 4 দিন 5 দিন পরে তখন ওকে আস্তে আস্তে টান দিয়ে ওকে তখন দেখা যাবে ছোট 1 কড়ি মতন দেখা যাবে। যখন দেখা যায় ওটাকে, তখন ওটা আমরা গুঁড়ো খোল ওর মধ্যে ব্যবহার করি খাওয়ার জন্য। গুঁড়ো খোল আর ময়দা একসঙ্গে মিক্স করে কি এমনি জলে ছিটিয়ে দাও না? মিক্স করে ওটা জলের মধ্যে ছড়িয়ে দিই। আচ্ছা, তারপর দিয়ে আস্তে আস্তে ওগুলো আস্তে আস্তে বড় হয়ে যায়। একটু বড় হয় মানে কতটা হয়? আপনার না, 1 গিট থেকে একটু কম। 1 গিট থেকে একটু কম। ওটাকে হয়তো বিক্রি করলাম, না হলে নিজের পুকুরে নিয়ে ফেলে দিলাম। বিক্রি যদি না হয় তাহলে নিজের পুকুরে ফেলে দিলে। আচ্ছা, তারপরে আবার ওতে পুনরায় আবার ডিম দেওয়ার চেষ্টা করি। মানে রোটেশনে থাকে নাকি? রোটেশনে থাকে। তারপর এই যে মাছটা ফেলার পর কতদিন পরে ওটা তোলো মাছটা? আপনার ডিমটা না চারাপোনাটা? চারাপোনাটা বড় করে যখন একটু বড় করে ম্যাক্সিমাম আপনার 1.5 মাস পরে তারপরে বিক্রি করতে থাকি, বাজারজাত করতে থাকি। তখন মোটামুটি কত হয়?
তো ওখানে আপনার 100 গ্রাম কি 150 গ্রাম। 100-150 গ্রাম মতন। কি কি ফেলো রুই কাতলা ছাড়া আর কি? আপনার রুই কাতলা মৃগেল এই যেগুলো আপনার চলতি সেগুলোই। ও আর অন্য কিছু না, করো না? আদার্স অন্য কিছু করি না। সিলভার কাপ বা হ্যাঁ, সিলভার কাপ, রুই কাতলা, সিলভার কাপ, ব্রিগেড, গ্রাস কাপ, মানে এগুলোই ফেলো? এগুলোই ফেলি। এটা কি কোনো পার্সেন্টেজে ফেলো যে এটা এত পিস ফেলতে হয়, এটা এত পিস ফেলতে হয়, কাতলাটা কম ফেলতে হয়, বা রুই পোনা বেশি ফেলতে হয়, সিলভার কাপ বেশি ফেলতে হয়? না, অতটা আমাদের অভিজ্ঞতা নেই। ওটা কোনো আমরা যেটুকু বাবা কাছ থেকে শিখেছি সেটুকুই। হয়তো আপনার একটা 4 বিঘে জলার মধ্যে হয়তো 10 কিলো সিলভার কাপ দিলাম, 20 কিলো 2 মিলিয়ে মিক্স একদম রুই কাতলা, তারপর আপনার মৃগেল সব মিলিয়ে হয়তো 40 কিলো দিলাম, 40 কিলো কি 50 কিলো দিলাম, সব একসঙ্গে? হ্যাঁ, সব একসঙ্গে থাকে। মোটামুটি বিঘা প্রতি কত করে ফেলো? বিঘা প্রতি আপনার ঠিক নেই আমাদের, কোনো পুকুরে 40 কিলো দিই, কোনো পুকুরে 50 কিলো দিই, যেটা দেখি আপনার পুকুর খুব ভালো পুকুর সেটাতে হয় 50 কিলো কি 60 কিলো দিয়ে দিই। তারপর আস্তে আস্তে ওগুলো বড় হয়। তোমার খাবারটা দেওয়ার তো প্রয়োজন আছে? খাবার দেওয়ার প্রয়োজন আছে। খাবার দাও? খাবার দেওয়া বলতে আপনার গুটি খাবার পাওয়া যায়, কিনে নিয়ে আসো? ওটা কিনে নিয়ে আসি। আচ্ছা, কিনে নিয়ে এসে ওটা দিই। ওটা আপনার এক বস্তাতে 40 কিলো থাকে, ওর সঙ্গে খোল মিক্স করি, রাইস ব্রান মিক্স করি, যে আপনার রাইস মিলের গুঁড়ো বলছে ওটা, ওর সঙ্গে কিছু আটা দিয়ে একসঙ্গে মিক্স করে আপনার জলে ছড়িয়ে দিই। জলে ছড়িয়ে দাও? তো এমনি কোনো বস্তায় করে বা জলে? এবার আপনার যে পুকুরে হয়তো অনেক হাঁস থাকে সে পুকুরে বস্তার মধ্যে পুড়ে আপনার একটা খুঁটি দিয়ে বেঁধে দেবেন, কারণ না হলে সব আপনার হাঁসে সব খেয়ে নেবে, কিংবা ওই তো কাদায় পড়লে তো মাছও খেতে পারবে না। ওগুলো কাদায় পড়বে না, ওগুলো ভেসেই থাকবে না? এটা একটা সুবিধা, একটা সুবিধা যে ভেসে থাকলে মোটামুটি মাছ খেতে পারবে। রোগের কি কোনো প্রকোপ হয়? রোগের আপনার এখানে যে ফিশারি সাহেব আছে, রোগ যখন হয় তখন ওকে নিয়ে দেখায়, তারপরে উনি যা বলেন সেটাই করি, সেইভাবে মানে। বেশ, তোমার মাছ চাষ সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম, এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু, যারা শ্রোতা বন্ধু রয়েছে তাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।